আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। কয়েকদিন যাবত কিছু শিক্ষার্থী আমাকে ফোন করে বলছে যে একাদশ শ্রেণীতে আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করব বুঝতে পারছি না। এই একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের আমার এই ভিডিও। তো এই অ্যাসাইনমেন্টের গুরুত্ব অনেক, অর্থাৎ তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপর তোমাদের মূল্যায়ন করা হবে। যদি কোনো কারণে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট হতে পারে, বোর্ড ফাইনাল পরীক্ষার রেজাল্ট হয়ে যেতে পারে। কাজেই আমরা এই অ্যাসাইনমেন্টের গুরুত্ব দিব অনেক। এই অ্যাসাইনমেন্ট তোমাদের কিভাবে তৈরি করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো এই অ্যাসাইনমেন্ট তৈরির জন্য আমরা বাজার থেকে A4 সাইজের কাগজ কিনে নিব। দেখো আমার হাতে একটি A4 সাইজ কাগজ আছে। এই কাগজে আমরা অফসেট পেপার, তোমরা যদি বাজারে গিয়ে খাতা কলম কাগজ বিক্রি করে এরকমের দোকানে গিয়ে বললে তোমাদের এরকমের A4 সাইজ কাগজ তারা দিতে পারবে। প্রতিটি পাতার দাম হবে 1 টাকা, আর যদি বেশি পরিমাণে ক্রয় করো দাম আরো কম হতে পারে। আর এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে তোমার নিজ হাতে। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছে, স্যার আমরা কোন কালি ব্যবহার করব? তোমার মাথায় রাখতে হবে একমাত্র কালো কালি ছাড়া অন্য সব কালি ব্যবহার করা যাবে। তবে আমার পরামর্শ থাকবে তোমরা এই অ্যাসাইনমেন্ট তৈরি করবে কালো কালির কলম দ্বারা, কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা। জেল পেন ব্যবহার করলে এক পৃষ্ঠায় লিখলে এই লেখাটা অপর পৃষ্ঠায় উঠে যায়। তাই আমি বলবো তোমাকে যে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করবে। আর এই কভার পৃষ্ঠাটা কিভাবে লিখবে আমি এটা দেখাবো। এরপরে উত্তর কিভাবে লিখতে হবে আমি এটাও দেখাবো। তার আগে আমি বলবো এই অ্যাসাইনমেন্ট তোমার নিজ হাতে করতে হবে। কোনো বান্ধবীর কাছ থেকে কপি করা যাবে না। প্রতি স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট তার নিজস্ব মেধা শক্তি খাটিয়ে পাঠ্যপুস্তক বই অথবা বোর্ড কর্তৃক নির্ধারিত বই থেকে নিজের বুদ্ধি নিজের মেধা খাটিয়ে এই অ্যাসাইনমেন্ট তৈরি করবে। লক্ষ্য করবে যে আমার অ্যাসাইনমেন্ট যেন আমার বান্ধবী ডাইরেক্ট কপি করতে না পারে, কারণ এই অ্যাসাইনমেন্টের গুরুত্ব আমরা লক্ষ্য করছি অনেক বেশি। আর আমার পরামর্শ থাকবে তোমরা কভার পৃষ্ঠাটা এইভাবে মার্জিন করে নিবে। দেখো আমি মার্জিন করেছি, এই চতুর্পাশে এইভাবে মার্জিন করে নিবে। এরপর এই কভার পৃষ্ঠায় কিছু জিনিস লিখতে হবে, যেমন প্রতিষ্ঠানের নাম, ছাত্রছাত্রীর নাম ঠিকানা, শ্রেণী রুল ইত্যাদি আমি এখন দেখাবো। এরকমের একটি A4 সাইজের কভার পৃষ্ঠায় তোমরা উত্তর লিখবে না, উত্তর লিখবে পরের পৃষ্ঠা। অর্থাৎ কভার পৃষ্ঠা শুধু নাম ঠিকানা রুল শ্রেণী শাখা ইত্যাদি লিখবে, আমি এখন দেখাবো। তো আমরা কভার পৃষ্ঠাটা কিভাবে লিখবো আগে দেখবো, এরপরে অ্যান্সার কিভাবে লিখবো সেটাও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা চলে যাই কভার পৃষ্ঠা কিভাবে লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এভাবে আমি ধরে নিলাম এটা আমার কভার পৃষ্ঠা। আমার এই যে মার্জিনটি করা আছে, দেখো এই মার্জিনটার বাইরে আমরা কিছু লিখবো না, এর ভিতরে আমরা লিখব। প্রথমে লিখবো একটু বড় করে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ তোমার যে প্রতিষ্ঠান আছে তুমি তোমার প্রতিষ্ঠানের নামটি লিখবা উপরে মাঝখানে। এরপরে লিখবে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট লেখার পর লিখবা বিষয় ও পত্র, অর্থাৎ তুমি যে বিষয়ের অ্যাসাইনমেন্ট তৈরি করবে সেই বিষয়ের নামটি লিখবা। অর্থাৎ আমি একজন কমার্সের ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট
এর জন্য আমি অ্যাসাইনমেন্টটি আজ দেখাবো। অর্থাৎ আমি একজন হিসাব বিজ্ঞান শিক্ষক হিসাবে কিভাবে আমরা এই কথাগুলো লিখব আমি এখন দেখাবো। বিষয়পত্র এখানে তুমি লিখবা হিসাব বিজ্ঞান প্রথম পত্র। তো যারা বাংলার করবে তারা লিখবে বাংলা প্রথম পত্র। এরপরে সপ্তাহ, সপ্তাহের এই জায়গায় আমরা লিখব প্রথম। অর্থাৎ আমরা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তৈরি করছি। এরপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম ও নম্বর, অর্থাৎ প্রত্যেক অ্যাসাইনমেন্টের জন্য একটি শিরোনাম দেওয়া আছে। যেমন কমার্সের জন্য যে শিরোনামটি দেওয়া আছে আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। কমার্সের জন্য যে শিরোনামটি দেওয়া আছে তোমরা একটু দেখো। শিরোনামটি হলো, দেখো বলা হয়েছে হিসাব চক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাবের বই প্রস্তুতকরণ এবং হিসাব সমীকরণে প্রভাব প্রদর্শন। এটা হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর নম্বরে হবে, এটা প্রথম অ্যাসাইনমেন্ট, এই কারণে নম্বরে হবে 1। নম্বরে কি হবে? 1 লিখতে হবে। এরপর আসি আমরা বিষয় শিক্ষকের নাম, অর্থাৎ এই সাবজেক্ট যে স্যারে তোমাকে পড়ায় বা প্রতিষ্ঠান থেকে তোমাকে যে বিষয় শিক্ষক নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই শিক্ষকের নাম লিখবে। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি যে আমরা কি কি লিখব। এরপর আমরা এই মাঝখানে একটি দাগ টেনে এটাকে 2টা অংশে বিভক্ত করতে পারি। আমি এখন বোর্ডে দেখাবো, তোমরা দেখো। হ্যাঁ দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কভার পৃষ্ঠাকে 2 ভাগে বিভক্ত করেছি। অর্থাৎ নিচের অংশটিকে আমি শিক্ষার্থী পরিচিতি এই অংশে বিভক্ত করেছি। দেখো আমরা প্রথমে লিখব শিক্ষার্থীর নাম, অর্থাৎ তোমার যে নামটি তুমি কলেজে অথবা প্রতিষ্ঠানে ব্যবহার করো ওই নাম। এরপর শ্রেণী, শ্রেণী তুমি যদি একাদশের ছাত্র বা ছাত্রী হয়ে থাকো এখানে লিখবা একাদশ। শাখা, শাখা ক খ গ ঘ হতে পারে। বিভাগ, তুমি যে বিভাগে পড়ো, অর্থাৎ তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ো তাহলে লিখবা ব্যবসায় শিক্ষা। রোল নম্বর, অর্থাৎ তোমার ক্লাসে বা শ্রেণীতে যে রোল নম্বর আছে ওই রোল নম্বরটি লিখবে। এরপর জমাদানের তারিখ, তুমি যে তারিখে এই খাতাটি জমা দিবে ওই তারিখটি লিখবা এই জমাদানের তারিখের সোজা। এরপর অভিভাবকের স্বাক্ষর, অর্থাৎ তোমার যে অভিভাবক আছে তার স্বাক্ষর নিয়ে নিবে। অভিভাবকের ফোন নাম্বার, অর্থাৎ অভিভাবকের যে মোবাইল নাম্বারটি থাকবে, যে নম্বরে তোমার সাথে যোগাযোগ করা যাবে কোনো তথ্য আদান প্রদানের জন্য, সেই নম্বরটি তোমরা ব্যবহার করবে। এইভাবে আমরা একটি কভার পৃষ্ঠা তৈরি করব। এই কভার পৃষ্ঠায় কিন্তু অ্যান্সার লেখা যাবে না, অর্থাৎ তোমার কাছে 4টি প্রশ্ন চাওয়া হবে, ক খ গ ঘ। এই 4টি প্রশ্নের কোন একটি এই পৃষ্ঠায় লেখা যাবে না। তোমরা এভাবে কিছু ধরো, এভাবে কিছু তুমি কাগজ নিয়ে নিছো। দেখো এভাবে তুমি কিছু কাগজ নিয়ে নিছো। ধরে নিলাম তোমার প্রথম পাতাটি হবে কভার পৃষ্ঠা এরকমের। এখানে তোমার বিস্তারিত এই আমি যে বোর্ডে যে জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলা তোমরা এই পৃষ্ঠায় লিখবা। এরপর তোমার অ্যান্সার শুরু হবে পরের পাতা থেকে, অর্থাৎ পরের যে পাতা এই বিপরীত সাইডেও তোমরা লিখবে না কিছু, প্রথম পাতায় লিখবা। এরপর পরের যে সাইডটি আছে এই সাইডে তোমরা ফাঁকা রাখবে। এরপর চলে যাব আমরা দ্বিতীয় পাতা। দ্বিতীয় পাতায় তো 2টা পৃষ্ঠা আছে, এই প্রথম পৃষ্ঠায় লিখবে, পরের পৃষ্ঠাটি খালি রাখবে। এরপর আবার 3 নম্বর পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠায় লিখবে, এই পরের পৃষ্ঠাটি খালি রাখবে। এরপর চলে যাব আমরা 3 নম্বর বা 4 নম্বর পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠায় লিখবে, এই পরের পৃষ্ঠাটি খালি রাখবে। যে স্যার আমরা এভাবে লিখবো কেন? এভাবে যদি তুমি না লিখো, তুমি যদি প্রত্যেক পাতায়
2 পৃষ্ঠায় লেখো, তাহলে 6 মাস বা 1 বছর পর যদি এই খাতাটি দেখা যায়, তাহলে এক সাইটে লেখা অন্য সাইটে অনেক সময় দেখা যায়, অর্থাৎ কালি এক পৃষ্ঠার লেখা অপর পৃষ্ঠায় অনেক সময় কালিটি উঠে যায়, তখন এই পড়াটি পড়তে আমাদের সমস্যা হতে পারে বা বুঝতে সমস্যা হতে পারে। এই কারণে আমার পরামর্শ থাকবে যে প্রতি পৃষ্ঠায় লিখবে, পরের সাইড ফাঁকা রাখবে, প্রথম পৃষ্ঠায় লিখবে, পরের সাইডটি ফাঁকা রাখবে। এভাবে তোমরা এই অ্যাসাইনমেন্টটি তৈরি করবে। এখন প্রশ্ন হলো, স্যার আমরা ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট হিসাবে কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করব? দেখো, অ্যান্সার বলে দেওয়া যাবে না, কারণ সরকারিভাবে এটা নিষেধ আছে। তবে আমি একটু তোমাদের ধারণা দিব যাতে তোমরা সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারো। তো দেখো, আমাদের কোশ্চেনে 1 থেকে 18 তারিখ পর্যন্ত কিছু লেনদেন আছে এবং প্রথমে একটি উদ্বৃত্ত দেওয়া আছে। তো প্রথমে একটি উদ্বৃত্ত দেওয়া আছে কিছু হিসাবের, আর 1 থেকে 28 তারিখ পর্যন্ত কিছু লেনদেন দেওয়া আছে। এর আলোকে ক নম্বরে চেয়েছে 5, 6, 16 এবং 28 তারিখের হিসাব সমীকরণের প্রভাব দেখাও। অর্থাৎ এখানে নির্দেশনায় রয়েছে, সরকার কর্তৃক যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাসের নির্দেশনায় রয়েছে যে প্রারম্ভিক উদ্বৃত্ত ব্যবহার করে, প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ অঙ্কটি শুরুতে যে উদ্বৃত্ত আছে এই প্রারম্ভিক উদ্বৃত্ত ব্যবহার করে 5, 6, 16 এবং 28 তারিখে টেবুলার ছকে, প্রারম্ভিক উদ্বৃত্ত ব্যবহার করে টেবুলার ছকে 5, 6, 16 এবং 28 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণ প্রস্তুত করতে হবে। অর্থাৎ টেবুলার ছকে তোমাকে দেখাতে হবে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটার প্রমাণ দেখাতে হবে যে সম্পদ যত হবে দায় এবং মালিকানা সত্ত্ব মিলে তাই হবে। চলে যাই খ নম্বরে। খ নম্বরে বলেছে 12, 18, 22 এবং 25 তারিখের লেনদেনগুলো হিসাব বইতে লিপিবদ্ধ করো। অর্থাৎ খ নম্বরে তোমাকে এই 4টি তারিখ দ্বারা একটি জাবেদা এবং বই প্রস্তুত করতে হবে। নির্দেশনায় রয়েছে ডেবিট ক্রেডিট নির্ণয় করে এই হিসাব বই প্রস্তুত করতে হবে। অর্থাৎ তুমি যদি জাবেদা বই প্রস্তুত করো তাহলে তোমার এই খ নম্বরের উত্তর হয়ে যাবে। গ নম্বরে বলেছে সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো, তবে নির্দেশনায় রয়েছে চলমান জের ছক অনুসরণ করতে হবে। অর্থাৎ আমাদের যে অঙ্কটির মধ্যে যতগুলো হিসাব আছে এই হিসাব দ্বারা খতিয়ান প্রস্তুত করতে হবে, তবে চলমান জের ছক অনুসরণ করতে হবে। চলমান জের ছক মানে আধুনিক ছক, আধুনিক পদ্ধতি। এরপর ঘ নম্বরে বলেছে হিসাব চক্র দেখাও। অর্থাৎ একটি হিসাব চক্র আছে, তোমাদের বিভিন্ন বইতে তোমরা এটা পাবে। এই হিসাব চক্র দেখাতে হবে, তবে 5টি ধাপ অনুসরণ করতে বলা হয়েছে নির্দেশনা। অর্থাৎ তোমাদের যে সরকার কর্তৃক যে সিলেবাসটা দেওয়া আছে এই সিলেবাসে বলা আছে যে হিসাব চক্র দেখাবার ঠিক আছে, তবে ধাপ 5টির বর্ণনা দিতে হবে। আশা করি আমরা ক, খ, গ এবং ঘ কিভাবে অ্যান্সার করতে হবে আমরা বুঝতে পেরেছি। তবে যে বিষয়গুলো লক্ষণীয় সে বিষয়গুলো হচ্ছে যে A4 সাইজ কাগজ আমরা ব্যবহার করব, কালো কালির কলম ব্যবহার করব, কভার পৃষ্ঠায় উত্তর লিখব না, একজনের সাথে আরেকজনের লেখা যাতে মিল না হয় এদিকে আমরা খেয়াল রাখব। অ্যাসাইনমেন্ট নিজ হাতে তৈরি করতে হবে, অন্য কারো কোনো বান্ধবীর দ্বারা এই অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না। প্রতিটি অ্যাসাইনমেন্টে তোমার নিজস্ব সৃজনশীলতা যাতে ফুটে ওঠে সেদিকে লক্ষ্য রাখবে। তো আশা করি আজকে আর এই ক্লাসের মাধ্যমে কিভাবে আমরা একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট তৈরি করব, বিশেষ করে হিসাব বিজ্ঞান
এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা বুঝতে পেরেছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।